গাইস 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 আমরা এখন স্মৃতি তৈরি করছি। আমাদের অলরেডি 1 ঘন্টা লেট হয়ে গেছে। আমাদের বেরানোর কথা ছিল সকাল 5টার সময়, আমরা বেরোচ্ছি সকাল কটা বাজে, 6:13 বাজে, প্রায় 1 ঘন্টা 15 মিনিট মতন লেট। তো কোথায় যাচ্ছি এটা হলো সব থেকে বড় প্রশ্ন। আমরা আসলে যাচ্ছি আমাদের এই 2 হুইলারে করে আমাদের বাড়ি থেকে বেশ দূর মানে প্রায় 40 কিলোমিটার। হ্যাঁ, আমাদের বাড়ি থেকে প্রায় 40 কিলোমিটার দূরে। গেস করো কোথায় যাচ্ছি। এমনভাবে গেস করতে বললাম যেন তোমরা জানোই না। আমি তো লিখে রেখেছি, ক্লিক বিট তো দিয়ে রেখেছি, টাইটেলেও দিয়েছি ক্লিক বিট, থাম্বনেলেও দিয়েছি, তাও গেস করতে বললাম কারণ সব ইউটিউবাররা এরকমভাবেই বলে। আমরা আজকে যাচ্ছি আমাদের সাইকেল চড়ে আমাদের বাড়ি থেকে 40 কিলোমিটার দূরে বাবা মহাদেবের মন্দিরে বড়গাছারিতে। এখন ঘড়ির কাঁটায় বাজে 6:21 আর আমরা ক্রস করছি ব্রহ্মপুর রোড। রাস্তার অবস্থা খুব খারাপ, হালকা হালকা ঠান্ডা আছে। আর গ্রামের দিকে প্রকৃতিটাই আলাদা, অন্যরকমই একটা আলাদাই লেভেলের। রেকর্ড হয়নি, আরেকবার বল। না আমি আর বলবো না। বল বল, কাঞ্চন মল্লিক কি করেছে? প্রি ওয়েডিং এ শুট করছে, যে ছবিগুলো ছাড়ছে কাঞ্চন মল্লিক, পুরো ঝাসু ঝাসু লাগছে। আচ্ছা, আমি এবার ডিসিশন চেঞ্জ করেছি। এতদিন ভাবতাম যে রোগা পাতলা বর ডিসাইড করবো, এখন না, এরকম করা যাবে না। তুই কি মনে করেছিস? একটা 14 বার বলে অন্য কেউ রিপ্লাই দিচ্ছে, আলাদাই চলছে ভাই। এদিকে তীর্থ ভাই মনে হচ্ছে এখনই হাঁপিয়ে পড়েছে নাকি? হ্যাঁ রে তীর্থ, তুই কাঞ্চন মল্লিক হতে যাস? কম্পিটিশনের নাম ভাই, তুই 4টে করিস। আমার মনে হয় কাঞ্চন মল্লিক আর শ্রাবন্তীর মধ্যে হয়তো কোনো একটা কম্পিটিশন চলছে। ঠিক আছে, একটা গোপন সূত্রে খবর পাইনি, নিচে থেকেই বানিয়ে বললাম, মজা পেলেই হবে, ব্যাস ব্লগ চললেই হলো। আচ্ছা, আমরা এখন ক্রস করছি বলরামপুর মন্মথনাথ বিদ্যা মন্দির। কি কঠিন নাম ভাই। এই যে এই স্কুলটা ক্রস করছি, কত শালিক, এই যে অনেক শালিক। এখানে সব রকমের শালিক পাওয়া যায়, জোড়া, সিঙ্গেল। তীর্থ এখানে বাড়ি বানাবে বলে প্ল্যানিং করছে। আর এই জায়গাটা বেশ সুন্দর লাগছে না? সকাল সকাল এই জায়গাটা এসে দারুণ লাগছে, মানে বেশ আলাদাই। এখানে একটু দাঁড়ালাম, ছবি তুলবো, ভিডিও করবো, তাই আমরা একটা সুন্দর গ্রামের একটা সুন্দর রাস্তার মাঝে দাঁড়িয়ে আছি। গাড়ি ফাড়ি খুব কম আসছে এবং আশেপাশের দৃশ্যটা খুবই সুন্দর। বেসিক্যালি আমরা যেরকম জায়গা থেকে বিলং করি, একদম শহরের মাঝামাঝি থাকি, তো সেখান থেকে এরকম একটা জায়গায় এলে আমাদের মন তো ভালো হয়েই যায়। এবং এর মানে ভোরবেলা এইসব জায়গা সিনারিওটা পুরো আলাদা, মানে আলাদাই লেভেলের। কুয়াশা হয়ে আছে, এরকম গরমকাল রীতিমতন। এখন মার্চ মাস শুরু হয়ে গেছে, আজকে মার্চের 3 তারিখ না, আজকে মার্চ মাসের 3 তারিখ। সো আলাদাই লেভেলের গরম পড়ে গেছে আমাদের ওইদিকে, কিন্তু এইদিকে হালকা হালকা ঠান্ডা আছে। বেশ সুন্দর আলাদাই লেভেলের প্রাকৃতিক দৃশ্য, বেশ ভালো লাগে। এরকম টুক করে সাইকেল নিয়ে বেরিয়ে গেলাম 40 কিলোমিটারের পথ। এই যে সাইকেলে করে বড়গাছারি যাওয়ার ট্রিপ, এটা আমাদের কাছে প্রথম নয়, মানে বেসিক্যালি আমার আর মিতালির কাছে তো প্রথম নয়, কারণ আমরা বেশ কিছুদিন আগে গিয়েছিলাম, সেখানে একটা ভিডিও শ্যুট করেছিলাম, কিন্তু ভিডিওটা আমার সেরকম পছন্দ হয়নি। পরবর্তীকালে হয়তো কখনো ভিডিওটাকে আপলোড করতেও পারি, বা হয়তো এই ভিডিওটা আপলোড করার আগে হয়তো ভিডিওটাকে আপলোড করেছি, কারণ আমি একসাথে অনেকগুলো কন্টেন্ট একবারে রেডি করে নিই, তারপর আপলোড করার চেষ্টা করি। তো যাই হোক গিয়ে, সেটা আমি আর মিতালি গেছিলাম, কিন্তু তীর্থ যাচ্ছে এই প্রথমবার। এর আগে গেছিলাম আমি আর মিতালি সাইকেলে করে বড়গাছারি, তীর্থ যাচ্ছে প্রথমবার। 2বার বললাম, স্ক্রিপ্ট ভুলে গেছি। 2বার বললি, 2বার গেছিস। তাই বোতলের জাস্ট নিচটা দেখো, কার বাদাম, কি সহজ সরল ভাবে বললো গাছের বাদাম। এটা সত্যি গাছের উপরে হয় না নিচে, আমি জানি না। এই সুন্দর জায়গাটার নাম হলো চেয়ারি। এখন বাজে সকাল 7টা। এইমাত্র নেপালগঞ্জের হাটটা জাস্ট ক্রস করে বেরোলাম। বাবারে গাড়ির বিশাল, ওরে বাবা
মানে কলকাতা থেকে পিছিয়ে নেই গ্রামগুলো, এগুলো মানে হর্নের আওয়াজই বলে দিচ্ছে আর কি। যাই হোক, নেপালগঞ্জের হাট থেকে নেপালগঞ্জের হাট জাস্ট ক্রস করলাম। নেপালগঞ্জের হাট থেকে বেরিয়ে যদি ডান দিকে যে রাস্তাটা ঢুকছে সেই দিকে যদি চলে যাস তাহলে তোমাদের পৈলানটা কাছে পড়বে। পৈলান হয়েও তোমরা বড় কাছেরই যেতে পারো, এদিক থেকে তোমাদের পৈলানটা কাছে পড়বে। আর তোমরা যদি সেই দিকে না গিয়ে তোমরা যদি সোজা চলে যাও তাহলে আমতলা পড়বে। এদিকে গেলে স্ট্রেট আমতলা, ওইদিকে গেলে পৈলান হয়ে আমতলা পড়বে। মানে বিষয়টা একই, ওইদিকে গেলে পৈলান ঘুরে আমতলা যেতে হবে, আর এদিকে গেলে স্ট্রেট আমতলা, মানে সোজা গেলে স্ট্রেট আমতলা। এখন বাজে 7:10 আর আমরা কিছুক্ষণের মধ্যেই আমতলা ঢুকবো। আমতলা আমাদের আশা করি ফার্স্ট। এখানে ব্লগ করাটা হাতে ক্যামেরা নিয়ে ব্লগ করাটা ভীষণ রিস্কের ব্যাপার, কারণ বেশ জোরে জোরে গাড়ি ঘোড়া যাচ্ছে আর কি। আমতলা হলো আমাদের ফার্স্ট স্টপ, যেখানে আমরা ব্রেকফাস্ট করব, টিফিন করব, কারণ সকালে কিছু আমরা কেউই খেয়ে বেরোইনি আমরা। এখানে আমি একটা ভুল সংশোধন করে নিতে চাই। বারবার করে যেই জায়গাটাকে আমতলা মোড় বলেছি তোমরা সেটা পরেও দেখতে পাবে, সেটা অ্যাকচুয়ালি জুলপিয়া মোড়। আমতলা মোড় আসতে এখনো অনেক দেরি আছে। এখন ঘড়ির কাঁটায় 7:25 আর আমরা এই মুহূর্তে আমতলা ঢুকছি। তোকেও খেতে হবে, মানে তোকে খেতেই হবে এরকম একটা ব্যাপার। দুটো দিও। এদিকে আয়, গাইজদের উদ্দেশ্যে কিছু বল। গাইজ, আমরা আখের রস খাচ্ছি গাইজ। কোন হাত দিয়ে খাবো? ব্লগ করবো না খাবো? এই বাবা গাইজ, আখের রসটা বেশ আখের রসের মতনই খেতে গাইজ। দেখতেই পাচ্ছ গাইজ, এই যে গাইজ তীর্থ বলেছে ও পুজো না দিয়ে কিছু খাবে না গাইজ। আমরা আমতলা পেরিয়ে বেশ অনেকটা চলে এসেছি। এখন দেখাচ্ছে আরও 15 কিলোমিটার, আর গাড়িতে সময় লাগবে 36 মিনিট। এই যে গাড়ির লোগো দেখাচ্ছে, কিন্তু আমরা তো যাচ্ছি আমাদের 2 হুইলারে, তো আমাদের 2 হুইলারে টাইমটা একটু বেশি লাগবে। নর্মালি গাড়িতে এই 15 কিলোমিটার পথ যেতে সময় লাগে 36 মিনিট। তো আমতলার মোড়ে আখের রস ছাড়া তো আর কিছু পাওয়া গেল না নিরামিষ খাওয়ার জন্য। যেহেতু আমরা পুজো দেবো সেহেতু আমরা নিরামিষ খাবো। পুজো দিলে সবাই নিরামিষই খায়। যাই হোক গিয়ে আজকে আমরা নিরামিষ খাবো। তো আমতলার মোড়ে তো আখের রস ছিল আর 2-3টে মিষ্টির দোকান ছিল। এত সকাল সকাল মিষ্টি খাবো না, মানে মিষ্টি খেলে গাঠা গুলিয়ে যাবে, একাকার কাণ্ড হয়ে যাবে। তারপর এতটা পথ সাইকেল চালিয়ে যাওয়া আবার আসা অনেকটা চাপের হয়ে যাবে। তাই মিষ্টি খেলাম না, আখের রস খেলাম। দেখি এগোচ্ছি, যদি কিছু পাওয়া যায় তো খেয়ে নেবো, আর যদি না পাওয়া যায় তো একবারে পৌঁছে পুজো দিয়েই খাবো। আগে মানুষের বাড়ি ছিল, এখন ছাগলের বাড়ি হয়ে গেছে কি? রাজা কি একটা মন্দির? না না, তাহলে বাড়ি যে বৈঠকখানা ছিল। বৈঠকখানা ছিল করার বসার জন্য। আচ্ছা, জায়গা তো এরই জায়গা, মাছিল দেখা যাচ্ছে। হ্যাঁ, ওই পর্যন্ত জমিদার ছিল নাকি? হ্যাঁ হ্যাঁ, ও ধনী। আচ্ছা, যেতে যেতে পথের রাস্তার ধারে এই বাড়িটা দেখতে পেলাম। এটা অ্যাকচুয়ালি বাড়ি না, এটা নাকি বৈঠকখানা। এটা এখানকার কোনো এক জমিদারের, গাড়িগুলো এত আওয়াজ করে, এটা এখানকার কোনো এক জমিদারের বৈঠকখানা রাস্তার ধারে দেখতে পেলাম। তাই একটু দাঁড়িয়ে ছবি তুললাম। বাঁকড়াহাট আর কতটা রাস্তা আছে? তাও 10 কিলোমিটার বেশি হবে তো। বাতাসা কত করে গো? কিলো কতটা নেবে তাই বলো না। 100 কত? 7 টাকা। পুজো দিতে যাচ্ছি তো ওখানে দেওয়ার জন্য। টাকা সব মানে 70 টাকা কেজি। এখানে বেশ সুন্দর টাটকা গুড়ের বাতাসা তৈরি হচ্ছে দেখলাম। জাস্ট মানে পাস করছিলাম এই রাস্তাটা দিয়ে, তো দেখলাম বেশ সুন্দর তৈরি হচ্ছে, মানে দেখেই এত ভালো লাগলো। তাই 200 গ্রাম নিলাম। তো এটা মন্দিরে গিয়ে পুজো দেওয়ার জন্য। জয় বাবা বড় কাছারি জয়।
শিবির বাঁকড়াহাট উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে। বাঁকড়াহাট তারামা মেডিকেলের পরিচালনায় প্যারাশরীয় রোগীদের জীবন রক্ষার্থে স্বেচ্ছায় রক্তদান শিবির। যেরকম ভিড় এক্সপেক্ট করেছিলাম তার থেকে অনেক কম ভিড়, মানে ভিড় নেই বলতে গেলে, একদম ফাঁকা। হতে পারে এত সকাল সকাল এসেছি তাই ফাঁকা, বা রবিবার বলেও হতে পারে, কারণ বেসিক্যালি শনি আর মঙ্গলবারই বেশি ভিড়টা হয় এখানে। আমরা যাব আমাদের এক পরিচিত জায়গায়, আশীর্বাদ ডালাঘর বলে একটা ডালাঘর আছে সেখানে। এখন ঘড়ির কাঁটায় বাজে 9:14 আর আমরা এই মুহূর্তে এসে পৌঁছালাম বাবা বড় কাছারির মন্দিরে। এই যে এখানে আমরা বসে বিশ্রাম টিশ্রাম নেব, একটু পরে হয়তো ভিড় ঠিড় হয়ে যাবে, কারণ বেসিক্যালি বেলার দিকেই ভিড় হয়। আমরা সবাই জামা কাপড় চেঞ্জ করে রেডি শেডি হয়ে গেছি। এবার যাব দুধ পুকুরে, এখান থেকে ডালা নেব, ডালাঘর থেকে ডালা নেব, ডালা নিয়ে যাব দুধ পুকুরে, দুধ পুকুর থেকে জল তুলবো, জল তুলে এটাও দুধ পুকুর, তারকেশ্বরেও দুধ পুকুর, দুধ পুকুর মানে শিবের মাথার জল যে পুকুরে পড়ে ওটাই দুধ পুকুর। আমরা যখনই আসি তখনই আশীর্বাদ ডালাঘরের এই ডালার থেকেই ডালা নিয়ে আর কি। বড় কাছারি মানে হাইকোর্ট অফ লর্ড শিবা। 1740 সালে বাংলায় যখন নবাব আলীবর্দী খানের শাসনকালে আক্রমণকারী মারাঠাদের হামলা হয়, তার কিছুকাল পরেই এক সাধু শ্মশানের জঙ্গলের মধ্যে দিয়ে যাওয়ার সময় কিছুদিন শ্মশানে আশ্রয় নেয়। সেই সময় সেই সাধু বিভিন্ন গ্রামের মানুষের সমস্যার সমাধান করতেন বা উপদেশ দিতেন। নানাভাবে উপকৃত হতে থাকেন স্থানীয়রা এবং ধীরে ধীরে সেই সাধু পুরুষ মহাদেবের প্রতিভ হিসেবে গণ্য হতে থাকেন। হঠাৎ কোনো এক সময় সেই সাধুর মৃত্যু হলে তার মরদেহ না পুড়িয়ে সেই শ্মশানেই সমাধিস্থ করে ভক্তগণ। পরে সেই সমাধি ক্ষেত্রে এক অসত্য গাছ জন্মায় এবং মানুষজন তাদের মনস্কামনা গাছটির কাছে জানালে অদ্ভুতভাবে পূরণ হতে থাকে। 1978 সালের বন্যায় অশ্বত্থ গাছটির ব্যাপক ক্ষতি হয়। পরবর্তীকালে ভক্তদের ইচ্ছানুসারে এক নতুন অশ্বত্থ গাছ বসানো হয় এবং তার তলে গোলাকার বেদি নির্মাণ করে শিবলিঙ্গ প্রতিষ্ঠা করা হয়, যা বর্তমানে বাবা বড় কাছারির মন্দির নামে আমাদের সকলের কাছে পরিচিত। বর্তমানে প্রচুর ভক্তগণ সন্তান প্রাপ্তির জন্য মানত করেন, গন্ডি কাটেন, বাতাসা নোট দেন এবং অনেকেই পুত্র সন্তান প্রাপ্তি হলে মন্দিরে গোপাল দেন এবং কন্যা সন্তান প্রাপ্তি হলে রাধা। সো আমাদের পুজো দেওয়া ডান। আমাদের গেট আপ দেখে বুঝতেই পারছো, আবার আমরা ড্রেস ফ্রেস চেঞ্জ করে নিয়েছি। পুজো দেওয়ার পর আমরা একটু বেরিয়েছি আশেপাশটা একটু ঘুরে দেখার জন্য, যেহেতু তীর্থ প্রথম এসছে। আমি তো এর আগে অনেক এসছি, ফ্যামিলির সাথেও প্রচুর এসছি বড় কাছারিতে। মিতালিও এর আগে 2-3 বার এসছে, কিন্তু তীর্থর প্রথমবার এসছে, তো তীর্থর জন্য এই আশপাশটা একটু ঘুরছি। এখানে জাস্ট একটা পার্কের মতন করেছে, এখানে সুন্দর একটা হাতি করেছে ঘাস দিয়ে। এটা নকল ঘাসের হাতি আছে, এটা বড় হাতি আর এটা হচ্ছে ছোট হাতি। আর তোর আঙুলটা কোন দিকে? এই যে ছোট হাতি। এটা লজ্জা করা উচিত তোদের। সকাল সকাল পুজো দিয়ে একটা বেশ বুদ্ধিমানের কাজ করেছি, কারণ বেলা তো বেশ ভিড় হয়ে গেছে। এখন তো মানে পা ফেলার মতো জায়গা নেই মন্দিরে। তো যেহেতু 9টা, 9:30, 10টার মধ্যে পুজো দিয়ে দিয়েছিলাম, তো সেহেতু মোটামুটি ফাঁকার মধ্যে পুজো দেওয়া হয়ে গেছে। এখন আমাদের কাছে পান্ডা। মিতালি এই পান্ডাটাকে বললো ভাল্লুক। এখন আমাদের কাছে মোটামুটি সারাদিন টাইম আছে, এদিক ওদিক একটু ঘুরে ঘাড়ে বেড়াবো। কেমন হয়েছে? ভালো। কত করে গো? 510 টাকা। 10 টাকা করে। সো এই ছিল আজকের আমাদের ছোট্ট একটা ব্লগ। আবার আমাদের সাইকেলে করে বেশ অনেকটা পথ আবার ফিরতে হবে। সো ব্লগটা আমি এখানে এন্ড করছি। আশা করি তোমাদের ব্লগটা ভালো লেগেছে। আর যদি ব্লগটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ব্লগটাকে একটা লাইক করো, কমেন্ট করে জানিও ব্লগটা কেমন লেগেছে। আর এরকম ধরনের ব্লগ আরও দেখার জন্য চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে পরের ব্লগে। বাই।